যেদিন লু ফেংকে মুক্তি দেওয়া হয়েছিল সেই দিন দুজন লোক ঝো হুয়া ইয়াং এবং ঝান হাও বাই একটি বহিরাগত চা হাউসের একটি ঘরে ছিলেন। ভাই, কিছু ভুল হয়েছে? তুমি আমাকে এত সকালে এখানে ডেকেছিলে। ঝ্যাং হাও বাই শান্ত, নিচু স্বরে বলল, সেটার কি ফল হয়েছে? যদি করে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন ভাই ঝাও। অর্থের অংশ নিয়ে একেবারেই কোনো সমস্যা নেই। ঝ্যাং হাও বাই লু ফেংয়ের হাত ও পা ভেঙে গেছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছিলেন। ঝো হুয়া ইয়াং কিছু না বলে বিষণ্ণ মুখ নিয়ে বসে রইল। চো ভাই। ঝাং হাও বাই মেজাজের সাথে অদ্ভুত কিছু অনুভব করলেন এবং নিঃশব্দে বললেন, ভাই ঝাও, কেন আপনি কিছু বলছেন না কেন? ঝাং হাও বাই, কত নিষ্ঠুর! আপনি জীবনযাপনে ক্লান্ত ছিলেন এবং আমাকে আপনার সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ঝো হুয়া ইয়াং ঝাং হাও বাইয়ের দিকে শীতল দৃষ্টিতে তাকাল। কি, আমি কি করলাম? ঝাং হাও বাইয়ের মনটা ফাঁকা হয়ে গেল, কারণ তিনি ঘাবড়ে গিয়ে বললেন, ভাই ঝু, কি হচ্ছে? আমাকে স্পষ্টভাবে বলুন। ঝাং হাও বাই জানতেন যে ঝো হুয়া ইয়াংয়ের মনোভাব এবং মুখের কারণে কিছু বন্ধ ছিল, কিন্তু তিনি ঠিক কি ঘটেছে তা জানতেন না। ঝো হুয়া ইয়াং গভীর নিঃশ্বাস ফেলে শান্তভাবে বললেন, ঝাং হাও বাই, তুমি আমাকে লু ফেংয়ের পা ও হাত ভেঙে দিতে বলেছিলে, তাই না? হ্যাঁ। কি? ঝাং হাও বাই মাথা নেড়ে বলল। কি? ঝাও হুয়া ইয়াং ঠান্ডা গলায় বললেন, যে লু ফেংকে তুমি মোকাবেলা করতে চাও সে একজন সম্ভাব্য যোদ্ধা। প্রত্যাশিত যোদ্ধা? ঝ্যাং হাও বাই এক মুহূর্তের জন্য একেবারে ফাঁকা হয়ে গেল। নীরবতা। রুমটা সম্পূর্ণ নিস্তব্ধ। ঝাং হাও বাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তিনি একটি চুলও না সরিয়ে সেখানে বসেছিলেন। তার কপাল থেকে ক্রমাগত ঘামের গোলা বেরিয়ে আসছে। চায়ে চুমুক দিতেই ঝো হুয়া ইয়াং কিছু না বলে পাশে ঠান্ডাভাবে হেসে উঠল। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? ঝাং হাও বাইয়ের ঈর্ষার অনুভূতি সম্পূর্ণরূপে চলে গিয়েছিল। তার মনে একটাই ভয় ছিল। তার পরিবার ধনী ছিল, তাই তিনি সম্ভাব্য যোদ্ধাদের সুযোগ সুবিধা সম্পর্কে স্পষ্ট ছিলেন। একজন সম্ভাব্য যোদ্ধার হাত ও পা ভাঙার জন্য লোক পাঠানোর জন্য সম্ভাব্য যোদ্ধা জিয়ান্নান শহরের নিরাপত্তা সংস্থার মাধ্যমে যেতে পারে এবং তাকে আটক করতে পারে। সিকিউরিটি এজেন্সিতে ঢুকলেই তার জীবন তছনছ। না না। ঝাং হাও বাইয়ের মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল। আপনি শেষ পর্যন্ত ভীত এবং হতবাক বাক্রুদ্ধ। ঝো হুয়া ইয়াং রেগে কাপটা টেবিলের উপর ঠেকিয়ে চিৎকার করে বলল, এই আবর্জনার টুকরোটা যদি সত্যিই মরতে চায় তাহলে আমাকে তোমার সাথে টেনে নিয়ে যাবেন না। একজন সম্ভাব্য যোদ্ধা? আপনি আমাকে একজন সম্ভাব্য যোদ্ধার হাত ও পা ভাঙতে পাঠিয়েছেন। সে যদি নিরাপত্তা সংস্থাকে এই খবর দেয় আমিও বড় সমস্যায় পড়ব। ঝো হুয়া ইয়াং রেগে দাঁত চেপে ধরল। ভাইঝু, আমি কি করব? পৃথিবীতে আমার কি করা উচিত? ঝাং হাও বাই বলেন, আমি নিরাপত্তা সংস্থার কাছে বন্দী হতে চাই না। বলুন, পৃথিবীতে আমার কি করা উচিত? নিরাপত্তা সংস্থা নিয়মিত নাগরিকদের জন্য এটি একটি রহস্যময় কিন্তু ভয়ঙ্কর জায়গা। আপনি যদি তাদের দ্বারা বন্দী হন তবে আপনার জীবন কার্যত শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, ভাইঝো, আপনি কি আমাকে ইঁদুর দিয়েছিলেন? ঝাং হাও বায়ের চোখ জ্বলে উঠল। যদি শুধুমাত্র ঝো হুয়া ইয়াং জানতেন যে ঝাং হাও বাই তাকে এটি করার জন্য পাঠিয়েছেন, তবে যদি তিনি বিভ্রান্ত না হন তবে তার এখনও কিছু আশা আছে। কি তুমি ভাবছ কুকুর? ঝাং হাও বায়ের দিকে ইশারা করে ঝো হুয়া ইয়াং রেগে গিয়ে বললেন, সরকারের লোকেরা আমাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আমি এখনও বলতে সাহস পাচ্ছি না। আমি যদি না করি তাহলে আমি তোমার জন্য মরে যাব। ঝাং হাও বাই জমে গেল। প্রকৃতপক্ষে ঝো হুয়া ইয়াং যদি সত্য না বলেন তবে তিনি বড় সমস্যায় পড়বেন। আমি এসেছি এবং আপনাকে এই কথা বলেছি কারণ আমরা এত বছর ধরে একসাথে ছিলাম। আপনি নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়লে কি ঘটছে তা অন্তত আপনি জানতে পারবেন। ঝো হুয়া ইয়াং উপহাস করলেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি ফিরে যান এবং আপনার বাবার সাথে এই বিষয়ে আলোচনা করুন। আপনার বাবার আরও সংযোগ রয়েছে,
তাই তিনি অবশ্যই আপনার তুলনায় এই বিষয়ে কিছু করার বেশি সুযোগ পাবেন। ভাই, তোমার ভাই ঝু আর এখানে থাকবে না, আমি এগিয়ে যাব। আমি ইতিমধ্যে বিল পরিশোধ করেছি, তাই আপনাকে দিতে হবে না। একথা বলার পর ঝু হুয়া ইয়াং সরাসরি দরজা খুলে বেরিয়ে গেলেন। ঘরে শুধু ঝান হাও বাই বাকি ছিল। এটা কিভাবে হতে পারে? এটা যেভাবে হতে পারে। ঝান হাও বাই চেয়ারে বসে মাথা নাড়লেন। যা ঘটছে তা এখনও বিশ্বাস করতে পারছেন না। কিভাবে তিনি একজন সম্ভাব্য যোদ্ধা হতে পারেন? হাই স্কুল পরীক্ষার আগে তার মুষ্টি শক্তি ছিল মাত্র 800 কেজি। শুধু এই কয়েকদিনে তিনি কিভাবে একজন সম্ভাব্য যোদ্ধা হলেন? না না, আমি নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়তে চাই না। বাবা, আমাকে আমার বাবাকে খুঁজতে যেতে হবে। ঝ্যাং হাও বাই ফ্যাকাশে মুখ নিয়ে চা হাউস থেকে ছুটলেন এবং যত দ্রুত সম্ভব বাড়িতে ছুটলেন। ঘরে ঝাং হাও বাই বসার ঘরের সোফায় বসে 2 হাত মুঠো করে কাঁপছে। দরজা খুলে গেল। হাও বাই, এত জরুরি কিসের জন্য আমাকে ডাকলে? আর তুমি এমনও বলেছিলে যে আমি দেরি করলে তুমি মারা যাবে। ঝাং যে লং তড়িঘড়ি করে কোম্পানি থেকে বাড়ি চলে গেল। যখন তিনি তার ছেলের মুখের চেহারা দেখেছিলেন, তখন তিনি ভেবেছিলেন ভালো না। এই বাচ্চা হাও বাই নিশ্চয়ই বিশাল কিছুতে ধরা পড়েছে। বাবা, আমি সমস্যায় আছি। ঝাং হাও বাই মাথা তুলে বাবার দিকে তাকাল। শুধু এই কয়েকটি সহজ শব্দ, আমি সমস্যায় আছি। ঝাং যে লংয়ের হৃদয় ঠান্ডা হয়ে গেল। আমাকে বলুন, ঠিক কি হয়েছে? আমাকে বিশেষভাবে বলুন এবং একেবারে কিছুই ছেড়ে দেবেন না। সবকিছু পরিষ্কারভাবে বলুন। ঝাং যে লং এর অভিব্যক্তি গম্ভীর হয়ে উঠল। যদিও তিনি জানতেন যে সেখানে সমস্যা আছে, তিনি আতঙ্কিত হননি। তিনি গ্র্যান্ড নির্ভানা সময়কালের মধ্য দিয়ে বেঁচেছিলেন, তাহলে কি ধরনের জিনিস তিনি আগে দেখেননি? ঝাং হাও বাই একটা গভীর নিঃশ্বাস ফেললেন। এটা এরকম, শেষবার আমাদের বাগানে একটি ভিন্ডেলিং কোম্পানি আমাদের আসবাবপত্র সরাতে এসেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত ঝাং হাও বাই কিছুই লুকিয়ে রাখেননি এবং সবকিছু বলেছিল। আপনি আসলে একজন সম্ভাব্য যোদ্ধাকে মারতে চেয়েছিলেন। ঝাং যে লং তাকিয়ে রইল। আমি জানতাম না। ঝাং হাও বাই তার বাবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে বললেন, আমি যদি জানতাম, তাহলে আপনি আমাকে পিটিয়ে হত্যা করলেও আমি তা করতাম না। ঝ্যাং যে লং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আর কিছু না বলে ফোনটা বের করল ফোন করার জন্য। বিপ বিপ বিপ, এই শব্দটি ঝাং যে লংয়ের সেল ফোন থেকে এসেছে। ঝ্যাং যে লং ভ্রুকুটি করা ছাড়া সাহায্য করতে পারেনি। কি হয়েছে বাবা? ঝাং হাও বাই জিজ্ঞেস করল। আমি তোমার চাচাকে ডেকেছিলাম, কিন্তু সে শহরের বাইরে দানব শিকার করছে। ঝাং যে লং সোফায় বসল। অপেক্ষা করো তোমার চাচা ডাকার জন্য। শহরের বাইরে কোনো দানব কোথায় লুকিয়ে থাকতে পারে তা কেউ জানে না। তাই সাধারণত শহরের লোকেদের সাথে যোগাযোগ করার আগে লোকেরা প্রথমে একটি নিরাপদ এলাকা খুঁজে পায়। এক মুহূর্ত পরে, বড় ভাই, সমস্যা কি? একটা নিচু কণ্ঠ বেজে উঠল। আমি এখন একটু ব্যস্ত। এবারের ব্যাপারটা বড়। তোমার ভাগ্নে খুব খারাপ করেছে। ঝাং যে লং বলল, তার চোখ লাল। হাও বাই কি করলেন? বড় ভাই, আমাকে বলুন, আমি শুনছি। শব্দটি ঝাং যে লং এর ভাই ঝাং যে হু থেকে এসেছে। এটা এরকমই। ঝাং যে লং অবিলম্বে তার ছেলে তাকে যা বলেছিল তার পুনরাবৃত্তি করলেন। একটি সংক্ষিপ্ত নীরবতার পর ঝাং যে হুর কণ্ঠস্বর বয়ে গেল, হাও বাই, এই বাচ্চা, একজন সম্ভাব্য যোদ্ধার সাথে ঝামেলা করার সাহস করুন। এটা খুব সাহসী ছিল। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন ঘরে থাকো হাও বাই। বাইরে আর ঝামেলা করবেন না। এবং সেই লু ফ্যাংয়ের সাথে যোগাযোগ করবেন না। ঠিক আছে চাচা। ঝাং হাও বাই, যেন সে তার শেষ খোঁটটা ধরে আছে, সম্মতিতে মাথা নাড়ল। ঠিক আছে, আপনারা কিছু করবেন না। সেল ফোন থেকে শব্দ চলতে থাকে। আমার বাসায় আসার জন্য অপেক্ষা করুন। এমনকি নিরাপত্তা সংস্থা এসে আপনাকে ধরে নিয়ে গেলেও কিছু করবেন না।
আমার ফিরে আসার জন্য অপেক্ষা করুন যাই হোক না কেন। আমার বর্তমান মিশন বেশ গুরুত্বপূর্ণ, তাই আমি অনুমান করি যে আমি ফিরে আসতে আরও 1 থেকে 2 মাস সময় লাগবে। ঠিক আছে, ঝান হাও বাই মাথা নাড়ল। নিশ্চিত হও, হাও বাই। তুমি আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান, তোমাকে রক্ষা করার জন্য আমি আমার ক্ষমতার সব কিছু করব। সেলফোন থেকে শব্দ চলতে থাকে, বড় ভাই, আমার ক্যাপ্টেন আমাকে ডাকছেন, তাই আমি আর বলবো না। মনে রাখবেন কিছু করবেন না এবং আমার ফিরে আসার জন্য অপেক্ষা করুন। কল শেষ। এখন শুধু ঝাং জে লং এবং ঝাং হাও বাই একটা শ্বাস ছাড়তে পারল। ঝাং পরিবার আতঙ্কিত ছিল, কিন্তু লু পরিবার খুশি ছিল। রাতের খাবারের পর লু ফেং তার ভাই লু হুয়াকে নিচে নিয়ে আসেন এবং হুইলচেয়ার ঠেলে হাঁটতে থাকেন। ভাই, আমরা প্রায় 1 ডজন বছর ধরে এই এলাকায় বাস করছি। বাবা এবং মা এখানে 20 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন। লু হুয়া মাথা তুলে অ্যাপার্টমেন্টের দিকে তাকাল। অ্যাপার্টমেন্টটি বস্তাবন্দি এবং সামান্য গাছপালা ছিল। আমরা এই জায়গাটি ছেড়ে সেই মিনিউ এলাকায় যাওয়ার পরে আমি বেরিয়ে আসতে চাই এবং একা ঘুরে বেড়াতে চাই। প্রতিবন্ধী লু হুয়ার জন্য প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠানামা করা ছিল অবিশ্বাস্য রকমের কঠিন কাজ। ঠিক আছে, লু ফেং হেসে হেসে মাথা নাড়ল এবং হুইল চেয়ার ঠেলে দিল। হুয়া, আমরা অবশেষে সূর্যের সংস্পর্শে আসব, আমরা অবশেষে সেই ছোট ঘর থেকে বের হতে পারব। এবং মা এবং বাবাকে শেষ পর্যন্ত সোফায় ঘুমাতে হবে না। লু হুয়া মাথা নাড়ল। তারা এই দিনটির জন্য কামনা করেছে এতদিন ধরে। কেউ আসছে? লু হুয়া মাথা তুলে সামনের দিকে তাকাল। চশমা পরা এক যুবক হেসে হেঁটে চলে গেল। তিনি প্রথমে প্রতিবন্ধী লু হুয়ার দিকে হাসলেন এবং তারপর লু ফেংয়ের দিকে তাকালেন। ভাই লু, তাই না? তুমি? লু ফেং তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। কিশোর ছেলেটি হাসল। হ্যালো, ভাই লু। আমার নাম ঝাও হুয়া ইয়ান। ভাই লু, কি আমাদের জন্য জায়গা খুঁজে আড্ডা দেওয়ার জন্য কিছু সময় পান? জো হুয়া ইয়ান। লু ফেংয়ের হৃৎপিণ্ড একটি স্পন্দন এড়িয়ে গেল, তাই তিনি ছিলেন। কারাগারের সামরিক কর্মকর্তা বলেছেন যে ঝাং হাও বাই ঝো হুয়া ইয়ানকে আক্রমণটি সংগঠিত করতে বলেছিলেন। আপনি ঝো হুয়া ইয়াং? লু ফেং একটা ছোট্ট হাসি দিল। সেহো ইয়াং গুস বাম্পস পেয়েছিলাম। লু ফেংয়ের দৃষ্টিতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সে আতঙ্কিত না হয়ে উপায় ছিল না। লু ফেং যদি সত্যিই তার সাথে মোকাবিলা করতে চায় তবে সে বিশাল সমস্যায় পড়বে। জো হুয়া ইয়াং তার হাসি ধরে রেখেছিলেন। হ্যাঁ, এটাই আমি। লু ভাই, আমরা কি আড্ডা দেওয়ার জায়গা খুঁজতে যাব? ঠিক আছে, লু ফেং মাথা নেড়ে বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। দক্ষিণ তীরবর্তী অঞ্চল থেকে খুব বেশি দূরে নয় এমন একটি রাস্তায় একটি ইয়াংঝু স্পা হোটেল ছিল। এই জায়গাটি বেশ ব্যয়বহুল, এমনকি একটি ছোট স্যুটের দাম কমপক্ষে $1000। লু ফেং এই জায়গার কথা শুনেছেন, কিন্তু বাস্তবে নিজে কখনো প্রবেশ করেননি। এবং এই সময় তিনি তার ভাই এবং ঝু হুয়া ইয়াংকে নিয়ে আসেন। ইয়াংঝু স্পা হোটেলটি গোসল করার, পা ধোয়ার এবং সমস্ত এলাকায় বিনোদন উপভোগ করার জায়গা ছিল। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। যদি কিছু আসে আমি আপনাকে কল করব। শাও হুয়ে ইয়াং স্পা হোটেলের একটি নির্দিষ্ট ঘরে অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ মশাই, ওয়েটার চলে গেল। এই স্যুটে 3টি কক্ষ ছিল, একটি বাথরুম বিশেষ করে স্নানের জন্য ডিজাইন করা হয়েছে, একটি বিশ্রামের ঘর যেখানে আপনি চা পান করতে পারেন এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারেন, এবং একটি বিনোদন কক্ষ যেখানে আপনি ইন্টারনেটে যেতে পারেন, টেলিভিশন দেখতে পারেন এবং গান করতে পারেন। হুয়া, শুধু এই ঘরে খেলো। আমি ঝো হুয়া ইয়াংয়ের সাথে কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি। লু ফেং হাসল। যাও ভাই। লু হুয়া কম্পিউটারের সামনে তার হুইল চেয়ার সরিয়ে একটু উত্তেজিত হয়ে বলল, ওয়াও, ভয়েস রিকগনিশন সিস্টেম সহ একটি 4.6 ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন। অসাধারণ। লু ফেংও অবাক হয়েছিলেন। বাড়িতে তার ল্যাপটপটি ছিল সবচেয়ে খারাপ ধরনের একটি। নিয়ন্ত্রণ এখনও হাতে করা হয়। যাই হোক, এটি সস্তা ছিল,
একজনের জন্য মাত্র কয়েকশ ডলার। এখন কার্যত সমস্ত ল্যাপটপ ভয়েস দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সর্বোচ্চ মানের এমনকি একটি 3 ডাইমেনশনাল হোলোগ্রাম প্রজেকশন সিস্টেম ছিল। অবশ্যই হোলোগ্রাম প্রজেক্ট করতে সক্ষম একটি ডিভাইসের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল হবে। এই কিংবদন্তি ডিভাইসের জন্য এমনকি একটি ধনী পরিবার শুধুমাত্র একটি ক্যানা থেকে ভেঙে যাবে। লু হুয়া কম্পিউটারের সামনে বসে ভয়েস রিকগনিশন সিস্টেম ব্যবহার করার জন্য উত্তেজিত ছিলেন এবং লু ফেং এবং ঝো হুয়া ইয়ান বিশ্রামের ঘরে প্রবেশ করলেন। দরজা বন্ধ ছিল এবং লু ফেং এবং ঝো হুয়া ইয়াং একে অপরের পাশে বসেছিলেন। ভাই লু, একটু চা খাও। ঝো হুয়া ইয়াং চায়ের পাত্রটি তুলে নিয়ে লু ফেংয়ের কাপে চা ঢেলে লজ্জার চোখে বলল, ভাই লু, আমি এখানে লু ভাইয়ের কাছে ক্ষমা চাইতে এসেছি এই সময়ের ঘটনার জন্য। ওহ, সত্যি বলছি, আমি সত্যিই দুঃখিত এবং আমি অনেক অনুতপ্ত। লু ফেং তার কাপ ধরে রাখল যখন সে চুপচাপ শুনছিল। ঝো হুয়া ইয়াং, সমাজে এই ধরনের মানুষ অনেক আছে। তারা যা করে তা হল অর্থের বিনিময়ে অন্যদের জন্য কাজ করে। উদাহরণস্বরূপ, ঝো হুয়া ইয়াং অর্থের জন্য তার কাজটিও করেছিলেন। লু ফেংয়ের প্রতি তার কোনো ক্ষোভ ছিল না। লু ফেং ঝো হুয়া ইয়াং এর প্রতি এতটা ক্ষিপ্ত ছিল না। লু ফেং যাকে সত্যিই ঘৃণা করতেন তিনি ছিলেন ঝাং হাও বাই। যদিও সেই ঝাং হাও বাই আমার সাথে মোকাবিলা করার জন্য ঝো হুয়া ইয়াংকে খুঁজে না পায়, তবে সে অন্য কাউকে খুঁজে পাবে। লু ফেং মনে মনে ভাবল, এই ঝো হুয়া ইয়াং একজন মধ্যস্থতাকারী। যাই হোক, যেহেতু তিনি আমাকে খুঁজতে এসেছেন, আমিও হয়তো এটা দেখতে পারব। ঝো হুয়া ইয়াং দেখলেন কিভাবে লু ফেং নীরব ছিল এবং কথা বলতে থাকে। আমি যখন ভাই লুর বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেছি তখন পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ঝাং হাও বাইয়ের কারণেই আমি এই বোকামি করেছি। আমি আশা করি ভাই লু উদার হতে পারেন এবং আমাকে দয়া করতে পারেন। করুণা? লু ফেং হাসল। এটি আমার কাছ থেকে একটি ছোট উপহার। আমি আশা করি ভাই লু এটি গ্রহণ করতে পারবেন। ঝো হুয়া ইয়াং একটি খাম বের করে টেবিলের উপর দিয়ে লু ফেংয়ের দিকে এগিয়ে দিলেন। এটি ভাই লুর নাম লেখা একটি চেক। শুধু ভাই লু এই টাকাটা বের করতে পারবেন। আপনি যে কোনো ব্যাংক থেকে টাকা পেতে পারেন। লু ফেং খামটি খুলল এবং ভিতরে একটি চেক ছিল। 10 দিনের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল এবং এতে তার নাম ছিল। এমনকি এটিতে লু ফেংয়ের শনাক্তকরণ নম্বরও ছিল। অবশ্যই এর সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল সেই একটি লাইন, 10 লক্ষ। 10 লক্ষ! লু ফেং কিছুটা চমকে উঠল। এর জন্য বিপুল পরিমাণ অর্থ ছিল। লু ফেং কখনোই $1,00,000 বেশি সঞ্চয় করেনি। এখন যেহেতু চীনা ডলারের মূল্য বেশি, 1 মিলিয়ন এমনকি সিওদের কাছেও অনেক বেশি। আমি আশা করি ভাই লু আমাকে ক্ষমা করবেন এবং এই জিনিসটি কমতে দেবেন, ঝো হুয়া ইয়াং অনুরোধ করেছিলেন। 1 মিলিয়ন! লু ফেং এর পরিবারের এত টাকা আগে কখনো ছিল না। এটা গ্রহণ না করা একটি অপচয় হবে। আমি জানি আপনি একজন মধ্যস্থতাকারী, তাই আমি আপনার জন্য এটি কঠিন করব না। ঠিক আছে, আমি টাকা গ্রহণ করব। লু ফেং মাথা নাড়ল এবং ঝো হুয়া ইয়াং সামান্য একটা শ্বাস ছাড়ল। তবে চেক থেকে টাকা পাওয়াটা একটু ঝামেলার। এটা কি করে? এখনই ইন্টারনেটের মাধ্যমে যান এবং এটি আমার অ্যাকাউন্টে স্থানান্তর করুন, লু ফেং বলেছেন। অবশ্যই। ঝো হুয়া ইয়াং সোজা ছিল। লু ফেং মাথা নাড়ল এবং টেবিলের পাশে একটি কলম দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের ঠিকানা লিখে দিল। এটি আমার অ্যাকাউন্ট এবং ঠিকানা এখানে। যে ব্যক্তি অ্যাকাউন্টটি তৈরি করেছেন তিনি আমি। ঠিক আছে। ঝো হুয়া ইয়াং খামটা ফিরিয়ে নিয়ে তার সেল ফোনটা বের করল। সেল ফোনের মাধ্যমে তিনি দ্রুত অনলাইনে প্রবেশ করেন এবং ব্যাংক ব্যবস্থায় প্রবেশ করেন। এরপরই বদলি সফল হয়। লু ফেং তার পকেটে তার ফোন ভাইব্রেট অনুভব করে এবং এটি খুলল। তিনি একটি টেক্সট বার্তা দেখেন যা একটি ব্যাংক বিজ্ঞপ্তি ছিল যা তাকে বলে যে তার ব্যালেন্স $1 মিলিয়ন বেড়েছে। এটি কি সফলভাবে স্থানান্তরিত হয়েছে? ঝো হুয়া ইয়াং হাসলেন। হ্যাঁ, লু ফেং মাথা নাড়ল।
জো হুয়াইয়াং হাসলেন, ভাই লুর সাথে কিছু করা সহজ এবং সুন্দর। এই ইয়াং ঝাও শহরে ভাই লু যদি কখনো কিছু অসুবিধা হয়, নির্দ্বিধায় আমাকে খুঁজে নিন। আমি যদি সাহায্য করতে পারি, আমি অবশ্যই করব। অবশ্যই ভাই লু শীঘ্রই একজন যোদ্ধা হয়ে উঠবে, তবে আপনি কখনই জানেন না। যদি কিছু ঘটে থাকে, আমরা যদি পরিবর্তে এটি মোকাবেলা করি তবে এটি সহজ হতে পারে। করব। যদি কিছু আসে আমি আপনার সাথে যোগাযোগ করব। লু ফেং উঠে দাঁড়াল। জো হুয়া ইয়াংও তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং দুজনে কর্মর্দন করল। তাহলে আমি প্রথমে যাব, ঝো হুয়া ইয়াং হেসে বলল। আমি ইতিমধ্যেই এই স্যুটের বিল পরিশোধ করেছি, তাই ভাই লু পরের দিন সকাল পর্যন্ত খেলতে পারবেন। ঝো হুয়া ইয়াং ও লু ফেংয়ের ভাই লু হুয়াকে অভিবাদন জানিয়ে স্যুট ছেড়ে চলে গেলেন। স্যুটের বিনোদন কক্ষে। ভাই, লোকটা তোমার কাছে কি চেয়েছিল? লু হুয়া হেসে উঠল। মনে হচ্ছে সে বেশ উদার। তিনি আমাদের টাকা দিতে এসেছেন। লু ফেং হাসলেন। টাকা দাও। লু হুয়া হতভম্ব হয়ে গেল। লু ফেং তার পরিবারকে কারাগারে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বলেনি, কারণ তিনি তাদের উদ্বিগ্ন হতে চাননি। লু ফেং ভাবলেন, যেহেতু তিনি ইতিমধ্যে একজন যোদ্ধার পথ শুরু করেছেন, এই পথটি পরীক্ষা, বিপদ এবং অসুবিধায় ভরা হবে, তাই তাদের না বলাই ভালো হবে। হ্যাঁ। ওহ, লু ফেং হেসে উঠল। তোমার স্টক কেমন চলছে? যেহেতু লু হুয়া সাধারণত বাড়িতে থাকে, তাই তিনি অর্থনীতির প্রতি বিশেষ করে স্টকের দিকে খুব আগ্রহ নিয়েছিলেন। তরুণ হওয়ার জন্য তাকে অবমূল্যায়ন করবেন না, তিনি ইতিমধ্যে ৩ বছর ধরে এটি করছেন। প্রথম বছর আমি খুব বেশি আয় করিনি, তবে দ্বিতীয় বছরে আমি বেশ কিছুটা আয় করেছি। আমি আমার প্রিন্সিপালকে ৪ গুণ করেছি, তাই আমি সম্ভবত $২০,০০০ উপার্জন করেছি। লু হুয়া বলল। অনেক। লু ফেং হতবাক। $২০,০০০ লু ফেংকে হতবাক করতে পারেনি, কিন্তু তাকে যেটা হতবাক করেছে তা হল তার ছোট ভাইয়ের অর্থ উপার্জনের দক্ষতা। ৪ গুণ। এটি একটি আশ্চর্যজনক হার। এটা বেশি কিছু নয়। লু হুয়া হেসেছিল। আপনি যখন স্টক নিয়ে খেলছেন, আপনি প্রথমে মনস্তাত্ত্বিকভাবে খেলবেন এবং তারপরে গাণিতিকভাবে খেলবেন। যতক্ষণ না আপনি আপনার অবস্থান ভালোভাবে নিয়ন্ত্রণ করেন এবং সঠিক জায়গা থেকে কিনুন। পর্দার আড়ালে থাকা লোকদের নিয়ন্ত্রণ করা সহজ। এটা ঠিক যে মাঝে মাঝে স্টক মার্কেট ক্র্যাশ হয়, যা মনস্তাত্ত্বিক ফ্যাক্টরকে প্রভাবিত করে। সাধারণত লোকেরা ভয় পায় এবং প্রথম বছরে খুব বেশি অর্থ উপার্জন না করলে ছেড়ে দেয়। লু ফেং এর কথা শুনে মাথা ফাঁকা হয়ে গেল। আমার এই অর্থ উপার্জন খুব বেশি নয়। সত্যিকারের পেশাদাররা সম্ভবত চুক্তিগুলি ব্যবহার করে আমার চেয়ে প্রায় 1.020 গুণ বেশি উপার্জন করতে পারে। অবশ্যই এটি করার মধ্যে একটি বিশাল ঝুঁকি রয়েছে, এবং যদি কিছু ভুল হয়ে যায় তবে সবকিছু শেষ হয়ে গেছে। লু হুয়া এটি বলার সাথে সাথে মাথা নাড়লেন। যদিও লু ফেং এটা বুঝতে পারেনি। তিনি একটি পয়েন্ট বুঝতে পেরেছিলেন, স্টক চক্রবৃদ্ধি সুদের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, তার ভাই কয়েক হাজার থেকে 20,000-এ পরিণত করতে 3 বছর সময় নিয়েছিলেন। যদি তিনি 1 মিলিয়ন দিয়ে শুরু করেন তবে তিনি এটিকে 4 মিলিয়নে পরিণত করতে পারতেন। যদি তার 4 মিলিয়ন থাকে তবে তা 1.6 মিলিয়নে পরিণত হতে পারে। অর্থ নিজের উপর যৌগিক হিসাবে, এটি অনুপাতের বাইরে যেতে শুরু করে। হুয়া, আমি তোমাকে 5 লক্ষ পরে দেব। লু ফেং হেসে বলল, কাজ করতে থাকো। 500,000। লু হুয়ার চোখ চকচক করে উঠল। এই মুহূর্তে স্টকগুলি হ্রাস পাচ্ছে, তাই আমি একটি বিশাল লাভ করতে সক্ষম হতে পারি। এত বছর ভাইয়ের সাথে থাকার পর সে অনেক আগেই জানতে পেরেছে যে লু হুয়া সবসময় স্টক মার্কেটের দাম কমার আশা করছিলেন। তাদের প্রতিবেশী চাচা ওয়াং সবসময় এটি বাড়াতে আশা করতেন। চাচা ওয়াং টাকা ফেরত দেওয়ার চেষ্টা করলে তার ভাই অর্থ উপার্জনের চেষ্টা করেছিলেন। পেশাদাররা সবসময় স্টক কমে যাওয়ার আশা করেন। লু ফেং মনে মনে ভাবল। ওহ ভাই, এত টাকা কোথা থেকে পেলেন? লু হুয়াকে জিজ্ঞেস করল। সেই ঝো হুয়া ইয়াং লোকটির কাছ থেকে। এখনই। লু ফেং হেসে বলল,
আপনি এই টাকা ব্যবহার করতে পারেন। আমি যোদ্ধা হওয়ার পরে প্রচুর অর্থ উপার্জন করতে হবে। একজন নিয়মিত যোদ্ধা এত বেশি আয় করে না, কিন্তু লু ফেং তার শক্তি সম্পর্কে সচেতন ছিল। শুধু যে টেলিকাইনেসিস কৌশল ইতিমধ্যে একটি ভারী মেশিনগান থেকে উচ্চতর। বুলেট এক সরল রেখায় উড়ে, যখন লু ফেংয়ের বস্তু ইচ্ছামত দিক পরিবর্তন করতে পারে। আমি 1 আগস্ট আমার ফাইটার কমব্যাট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি আমার ফাইটার ক্যারিয়ার শুরু করব। লু ফেং তার ডান হাত দিয়ে একটি চায়ের কাপ তুলেছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত তা ভেঙে ফেলেন, চা সারা মেঝেতে ঢেলে দিল। তার পাশে থাকা লু হুয়া অবাক হয়ে বলল, ভাই, কি হয়েছে? কিছুই না, লু ফেং মাথা নেড়ে হেসে উঠল। যাই হোক, তিনি মনে মনে ভাবলেন, জেলে আমার জেনেটিক শক্তির প্রশিক্ষণের পর আমার ক্ষমতা বিশাল ব্যবধানে বেড়েছে। আমার শক্তি জাগ্রত হওয়ার পর আমার শক্তি আরও বেড়ে গেল। এই মুহূর্তে আমার শক্তি এবং গতি আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি। যাই হোক, এই ধরনের দ্রুত বৃদ্ধি খুব ভালো জিনিস নয়। আমি আমার ক্ষমতা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। আকস্মিকভাবে চায়ের কাপটি গুঁড়ো করা দেখায় যে তার ক্ষমতার উপর তার যথেষ্ট নিয়ন্ত্রণ নেই। আমি কাল সকালে সীমার ডোজোতে যাব। আজ থেকে শুরু করে 1 আগস্ট পর্যন্ত, যা আমাকে প্রায় 2 দিন সময় দেয়, আমি গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেব। আমি প্রশিক্ষিত করব এবং আমার গতি এবং শক্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করব যাতে আমি আমার নিজের শক্তিকে আরও বেশি করে আনতে পারি, লু ফেং মনে মনে ভাবল। দ্বিতীয় দিনের ভোর 5টা। যখন এখনও ভোর ছিল, লু ফেং ইতিমধ্যে সীমার ডোজোর দিকে ছুটে যাচ্ছিল। যেহেতু তিনি এখনও তার সম্ভাব্য ফাইটার সার্টিফিকেট পাননি, তাই ডোজোতে প্রবেশ করতে তিনি তার পুরানো ডোজো এলিট সদস্য পরিচয় ব্যবহার করেছেন। ভাই। শুভ সকাল ভাই। সীমার ডোজোর ভিতরে ইতিমধ্যে বেশ কয়েকজন সদস্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। লু ফেং সামান্য হেসে মাথা নাড়ল এবং তারপর অভিজাত সদস্যের ভবনের দিকে ছুটল। যেহেতু তার এখনও তার সম্ভাব্য ফাইটার সার্টিফিকেট নেই, সে শুধুমাত্র 3য় তলায় যেতে পারে। অভিজাত সদস্য প্রশিক্ষণ হল। তার 4র্থ তলায় যাওয়ার অধিকার ছিল না, যা প্রশিক্ষকের অঞ্চল। ট্রেনিং হল থেকে একটা আওয়াজ এল। লু ফেং ভিতরে তাকিয়ে দেখল একটি সাদা পোশাক পরা কিশোর একটি লোহার বর্ষার চারপাশে দুলছে। ভাইটাই, লু ফেং জোরে ডাকলেন, আজ সকালে অনুশীলন করতে আসছেন? কত বিরল। নোট, তাই মানে আয়রন। পাগল। সাদা পোশাক পরা কিশোরটি থামল এবং খুশির মুখ নিয়ে লু ফেংয়ের দিকে তাকাল। তুমি এখানে কিভাবে এলে? হা, ওহ ঠিক আছে, সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার পাগলকে অভিনন্দন জানানো উচিত। আপনি কি জানেন যে কিভাবে? লু ফেং অবাক হলেন। খুব কম লোকেরই জানা উচিত যে তিনি সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতরাতে আমাদের শিক্ষক আমাদের বলেছিলেন যখন তিনি পড়াচ্ছিলেন। তিনি আমাদের বলেছিলেন যে আপনি এবং ভাই ইয়াং সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সাদা পোশাক পরা কিশোর অসহায়ভাবে তার কপাল ঘষে। আপনি দুজন কিভাবে পাশ করেছেন তা দেখে আমার আরাম করার সময় নেই। তাই আমি খুব সকালে এখানে অনুশীলন করতে এসেছি। লু ফেং মাথা নাড়ল। তাই শিক্ষকই তাদের বলেছিলেন। সীমার ডোজোর প্রায় 30,000 সদস্য থাকলেও শিক্ষক ছিলেন মাত্র 6 জন। আর সেখানে একজনই প্রশিক্ষক ছিলেন। শিক্ষকরা যখন শেখান, তারা সাধারণত বিশাল প্রশিক্ষণ হলগুলিতে এটি করেন যেখানে একই সময়ে হাজার হাজার সদস্য উপস্থিত থাকতে পারে। অবশ্যই অভিজাত সদস্যদের শেখানোর দরকার ছিল না, যেহেতু পুরো ডোজোতে তাদের মধ্যে মাত্র কয়েকজন ছিল। পাগল, তুমি ইতিমধ্যে পরীক্ষায় পাশ করেছ। এত সকালে তুমি এখানে কিসের জন্য এসেছ? সাদা পোশাক পরা কিশোরটি হেসে উঠল। 1 আগস্ট ফাইটার কমব্যাট পরীক্ষা। আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। লু ফেং হেসে উঠল এবং ট্রেনিং হলের পাশে অস্ত্রকক্ষের দিকে গেল, যা খোলা হয়েছিল। অস্ত্রকক্ষে প্রবেশ করার পর তাকগুলিতে অস্ত্রের একটি বড় ভাণ্ডার ছিল। ব্লেড, বর্শা, রড, বার, কুডাল, তলোয়ার, পাইক ইত্যাদি।
প্রতিটি শ্রেণীর অস্ত্রের মধ্যে আরও ছোট বিভাগ ছিল। উদাহরণস্বরূপ, ছুরিগুলির এক হাতে ছুরি এবং দুই হাতে ছুরি ছিল, এবং এক হাতের ছুরিতে আরও বিভাজন ছিল। ভূতের সিরিজ লু ফেং একটি মন্ত্রিসভা খুললেন যেখানে প্রচুর পরিমাণে অভিন্ন ব্লেড রয়েছে। অবশ্যই এই ব্লেডগুলির কপি ছিল, তাই তাদের আসল ব্লেডের মতো একই মডেল, ওজন এবং মাধ্যাকর্ষণ কেন্দ্র ছিল। শুধুমাত্র উপাদানের মানের পার্থক্য ছিল। একটি আসল ফলক যা দানবদের হত্যা করতে পারে তার দাম সম্ভবত ১,০০০-এর কাছাকাছি, যখন এই অনুলিপিগুলির দাম মাত্র কয়েকশ, তাই সেগুলি বেশ সস্তা। লু ফেং একটি নির্দিষ্ট ব্লেড বাছাই করেছেন, একটি ২ সিরিজের ভূতের ফলক। ব্লেডটি ৭-৮ সেমি লম্বা এবং পুরো জিনিসটি ১০১ সেমি লম্বা ছিল। এটি ছিল ৫-২ সেমি চওড়া এবং ব্লেডের পিছনে পুরু। ব্লেডের ডগা ছিল ধারালো এবং ছুরিকাঘাতের উপযোগী। লু ফেং দুবার দুলিয়ে ভ্রুকুটি করল। আমি এতদিন ধরে এই ব্লেডটি ব্যবহার করছি। যাই হোক, এত হালকা লাগছে। একটি ব্লেড যা সে দোলনায় অভ্যস্ত ছিল তা এখন ওজনহীন। আমার ক্ষমতা বৃদ্ধির সাথে সামঞ্জস্য করার জন্য আমার একটি ভারী ব্লেড দরকার। লু ফেং আরেকটি ২ সিরিজের ঘোস্ট ব্লেড বেছে নিয়ে এটিকে, না, এখনও খুব হালকা। এটি যথেষ্ট ভারী নয়। হালকা, খুব হালকা। লু ফেং সবচেয়ে ভারী ২ সিরিজের ঘোস্ট ব্লেড বের করে মাথা নাড়লেন। মনে হচ্ছে আমার শক্তি সত্যিই অনেক বেড়ে গেছে। আমি এই অভিজাত সদস্যের অস্ত্রের ঘরে এমন একটি ব্লেড খুঁজে পাচ্ছি না যা আমার জন্য উপযুক্ত। লু ফেং শুধুমাত্র ৩ তলা ছেড়ে ৪র্থ তলাতে যেতে পারে। ৪র্থ তলা হল যেখানে শিক্ষক এবং প্রশিক্ষকরা প্রায়শই যান। লু ফেং জানতেন যে সেখানে একটি প্রশিক্ষণ হল এবং অস্ত্রের ঘরও রয়েছে। প্রত্যাশিত যোদ্ধাদেরও প্রবেশ করার অধিকার আছে, কিন্তু আমার কাছে এখনও আমার সম্ভাব্য যোদ্ধা নেই সনদপত্র। নিশ্চিত নই যে আমি এখানে থাকতে পারব কিনা। সিডির পাশে একটি ছোট ঘরে ডিউটিতে থাকা একজন অভিজ্ঞ সৈনিক ছিলেন। তুমি কি করছো? এই জায়গাটা ছাত্রদের জন্য নয়। ডিউটিতে থাকা বৃদ্ধা উঠে দাঁড়ালেন এবং হঠাৎ বিস্ময়ের মুখ খুলে হাসলেন। ওহ, এটা লু ফেং। আমি প্রশিক্ষক জিয়াং থেকে শুনেছি যে আপনি সম্ভাব্য ফাইটার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হা, ভিতরে আসুন। ধন্যবাদ, চাচালি। লু ফেং স্বস্তির নিঃশ্বাস ফেল। যদি এই চাচালি কঠোর হতেন এবং লু ফেংকে তার সম্ভাব্য ফাইটার সার্টিফিকেট দেখাতে বাধ্য করতেন, তাহলে লু ফেং ভিতরে যেতে পারতেন না। আইনের দৃষ্টিকোণ থেকে লু ফেং এখনও একজন সম্ভাব্য যোদ্ধা নন। ৪র্থ তলার ট্রেনিং হলটিতে অনেক উন্নত মানের মেশিন এবং ডিভাইস সহ প্রচুর সজ্জা ছিল। এই সময়ে প্রশিক্ষণ হলটিতে শুধুমাত্র লু ফেং ছিল। কি অপচয়, সত্যিকারের অপচয়। লু ফেং মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে পারল না। এই দোজোতে মাত্র ৬ জন শিক্ষক আছেন। যখন তারা শেখায় তখন তারা সাধারণত সীমা হলে প্রশিক্ষণ দেয়। এখানে একটি ভালো জায়গা আছে, কিন্তু এটি প্রায় সবসময় খালি থাকে। লু ফেং পাশের অস্ত্রের ঘরে ঢুকে মাথা নাড়ল। এখানে অস্ত্রগুলিও অনুলিপি ছিল, তবে তারা স্পষ্টতই ৩ তলায় থাকা অস্ত্রগুলির চেয়ে অনেক ভালো ছিল। ২ সিরিজের ভূতের ফলক। হ্যাঁ, এই ব্লেডগুলি অনেক ভারী। লু ফেং একটি বাছাই করে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে অন্যটি বেছে নীল ৫টি চেষ্টা করার পরে তিনি অবশেষে একটি উপযুক্ত খুঁজে পেয়েছেন। তিনি লেবেলের দিকে তাকালেন এবং দেখলেন যে এটির ওজন ১০১ কেজি। কি ১০১ কেজি? এমনকি লু ফেং চমকে উঠলেন। এমন ভারী ব্লেড আমার কাছে নিয়ন্ত্রণ করা এত সহজ মনে হয়। ভূতের ব্লেডগুলি ছিল এক ধরনের ব্লেড যা গতির উপর নির্ভর করে, তাই তারা সাধারণত হালকা ছিল। ১০১ কেজি ওজনের প্রয়োজন। তার শক্তি আসলে কতটা বেড়েছে? মনে হচ্ছে আমার শরীরের ফিটনেস সত্যিই চমকে দেওয়ার মতো পরিমাণে বেড়েছে। আমি পরে আমার মুষ্টির শক্তি এবং গতি পরীক্ষা করতে যাব। লু ফেং কিছুটা উত্তেজিত ছিল। এখন আমি প্রাথমিক অনুশীলন করব। একটি উপযুক্ত ফলক নির্বাচন করার পর তিনি একটি ষড়ভুজাকার ঢাল বাছাই করেন। ট্রেনিং হলে লু ফেং এর বাম হাত ঢাল চালায় যখন তার ডান হাত ভূতের ফলক চালায়। তিনি
হ্যাঁ, লু ফেং ব্লেড চালনার সবচেয়ে মৌলিক বিষয়গুলো অনুশীলন করছিলেন: অনুভূমিক কাটা, উপরের দিকে কাটা, দোলনা, দ্রুত কাটা। তাদের প্রত্যেকটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। যতবারই লু ফেং তার ব্লেড দোলাতেন, তার মাধ্যাকর্ষণ কেন্দ্রটি মোটেও প্রভাবিত হয়নি। তিনি এভাবে অনুশীলন করতে থাকেন এবং নিজেকে উন্নত করেন। আমার শক্তি এখন খুব মহান, তাই আমি আমার দোলনার শক্তি খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারি না। লু ফেং তার নিজের সমস্যা জানতেন। আমার শক্তি দুর্দান্ত, তবে আমাকে এটি ব্যবহার করতে সক্ষম হতে হবে। লু ফেং স্পষ্ট ছিল। এমনকি যদি আপনার ফিটনেস স্তর আপনার প্রতিপক্ষের চেয়ে বেশি হয়, তার মানে এই নয় যে আপনার দক্ষতা। কিছু লোক তাদের শক্তির মাত্র 3-0 প্রকাশ করতে পারে। কিছু লোক 5-0, 6-0, 7-0, এমনকি 1-0-0 প্রকাশ করতে পারে। গ্র্যান্ডমাস্টার শ্রেণীর কিছু ব্লেডম্যান তার চেয়ে 10 গুণ শক্তিশালী একটি প্রাণীকে হত্যা করতে অল্প পরিমাণ শক্তি ব্যবহার করতে পারে। এটি দক্ষতা এবং অভিজ্ঞতার গুরুত্ব। অবশ্যই, যদি শরীরের ফিটনেস স্তরের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে, তবে দক্ষতাও এটি পূরণ করতে পারে না। সহজ কথায়, যাই হোক না কেন, আপনার শরীরের পূর্ণ শক্তি বের করার জন্য আপনাকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষক দায়িত্বরত চাচা লি 4 তলায় উচ্চস্বরে অভিবাদন জানালেন। ভিতরে কে আছে? প্রশিক্ষক জিয়াং নিয়ান জিজ্ঞাসা করলেন। তিনি ট্রেনিং হল থেকে একগুচ্ছ ম্লান আওয়াজ শুনতে পেলেন, যা ছিল একটি ব্লেডের শব্দ যা এর অবিশ্বাস্য গতির কারণে বাতাসের শকর সৃষ্টি করে। শুধু শব্দটিই যথেষ্ট যে এটিকে চালনাকারী ব্যক্তি একজন যোদ্ধা। এটা লু ফেং, চাচা লি হাসলেন। লু ফেং, প্রশিক্ষক জিয়াং নিয়ান হেসে ট্রেনিং হলের দিকে চলে গেলেন। ট্রেনিং হলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে তিনি লু ফেংয়ের গতিবিধি দেখেছিলেন, যা বইয়ের দ্বারা ছিল মৌলিক আন্দোলন। কখনো কখনো তিনি এগিয়ে কাটতেন, হঠাৎ ড্যাশ ফরওয়ার্ড, ডজ, ব্যাকস্টেপ ইত্যাদি। নড়াচড়াগুলি খুব মসৃণ এবং সংযুক্ত ছিল। কি একটা শক্ত ভিত্তি! প্রশিক্ষক জিয়াং নিয়ান তার হৃদয়ে মাথা নত করা এবং প্রশংসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। শুধুমাত্র মৌলিক বিষয়গুলো আয়ত্ত করলেই আপনি ভালো হতে পারবেন। কোনো স্পষ্ট দুর্বল পয়েন্ট নেই। দুর্দান্ত! সে যতই দেখছিল ততই খুশি হতে থাকে। প্রশিক্ষক লু ফেং ঘুরে দাঁড়ালেন এবং বুঝতে পারলেন প্রশিক্ষক জিয়াং নিয়ান সেখানে আছেন এবং থামলেন। প্রশিক্ষক জিয়াং নিয়ান হাসলেন এবং ভিতরে চলে গেলেন। লু ফেং, চমৎকার দক্ষতা! আপনি ছোট থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন? হ্যাঁ, আমি ডোজোতে নথিভুক্ত হওয়ার আগে আমি বাড়িতে একা অনুশীলন করতাম। লু ফেং হাসলেন। প্রশিক্ষক জিয়াং নিয়ান সন্তুষ্টিতে মাথা নাড়লেন, কিন্তু লু ফেংকে ভূতের ব্লেড ধরে থাকতে দেখে তার অভিব্যক্তি হঠাৎ হিম হয়ে গেল। তার চোখ প্রশস্ত এবং বিশাল হয়ে ওঠে। প্রশিক্ষক, প্রশিক্ষক, প্রশিক্ষকের অভিব্যক্তিতে লু ফেং চমকে উঠলেন। তুমি? প্রশিক্ষক জিয়াং নিয়ান অবাক হয়ে লু ফেংয়ের দিকে তাকালেন। আপনি মাত্র 101 কেজির ভূতের ফলক দোলাচ্ছেন? হ্যাঁ, লু ফেং নিথর হয়ে গেল। প্রশিক্ষক জিয়াং নিয়ান মাথা নাড়লেন। অসম্ভব। কোনো উপায় নেই। কিন্তু কিছুক্ষণ পরেই প্রশিক্ষক জিয়াং নিয়ানের চোখ জ্বলে উঠল এবং তিনি লু ফেংয়ের দিকে তাকিয়ে থাকলেন যেন তিনি একটি রত্ন। লু ফেং, তাড়াতাড়ি এবং সেই মুষ্টিতে যান সেখানে শক্তি পরীক্ষক মেশিন এবং আমাকে ফলাফল দেখান। আমি দেখতে চাই তুমি এখন কতটা শক্তিশালী। প্রত্যাশিত ফাইটার পরীক্ষার সময় তার মুষ্টি শক্তি ছিল প্রায় 1100 কেজি। মাত্র এই কয়েকদিনে সে এমন পর্যায়ে পৌঁছেছে যে সে সহজেই 101 কেজির ভূতের ফলক চালাতে পারে। তার মানে কি তার শক্তি কয়েক গুণ বেড়ে যায় না? প্রশিক্ষক জিয়াং নিয়ান গভীর শ্বাস নিলেন। তিনি ডোজো প্রশিক্ষক হওয়ার পর থেকে জিয়াং নিয়ানের ডোজো অবদান কমছিল। সীমার ডোজোর সমস্ত যোদ্ধাদের ডোজো অবদানকে অত্যন্ত মূল্যবান। অবদান বাড়ানোর দ্রুততম উপায় হল দানবদের হত্যা করা। যাই হোক, জিয়াং নিয়ান দীর্ঘদিন ধরে স্বীকার করেননি। যদি আমি ঠিক বলে থাকি, তাহলে লু ফেং অবশ্যই বেশিরভাগ যোদ্ধাদের চেয়ে দ্রুত জেনেটিক শক্তি প্রশিক্ষণের কৌশলগুলি আঁকড়ে ধরেছে।
জিয়াং নিয়ান ভেবেছিলেন হয়তো আমি এখানে কয়েকজন লোককে পাঠানোর জন্য সদর দফতর পাওয়ার সুযোগ পাব। আমি যদি লু ফেংকে সুপারিশ করতে পারি তবে আমি কেবল আরও বেশি ডোজো অবদান পেতে সক্ষম হব না, আমার কাছে অন্যান্য প্রশিক্ষকদের সামনে দেখানোর জন্য একটি মুখও থাকবে। জিয়াং নিয়ান উত্তেজিত হওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। লু ফেং, আমাকে তোমার সবচেয়ে শক্তিশালী ঘুষি দাও, জিয়াং নিয়ানকে আদেশ দেন। হ্যাঁ, প্রশিক্ষক। লু ফেং মুষ্টির শক্তি পরীক্ষক যন্ত্রের সামনে দাঁড়িয়ে একটি গভীর শ্বাস নিয়ে ভাবলেন, যদিও আমার আধ্যাত্মিক শক্তির তুলনায় আমার শারীরিক শক্তি কিছুই নয়। লু ফেং কোনো শক্তি লুকানোর পরিকল্পনা করেননি, তাই তিনি তার শ্বাস-প্রশ্বাস সামঞ্জস্য করে ড্রাগনের মতো এগিয়ে যান। হং! মুষ্টি মেশিনে ক্ষেপণাস্ত্রের মতো অবতরণ করে, যা প্রতিক্রিয়ায় হিংস্রভাবে কেঁপে ওঠে। যে কত! জিয়াং নিয়ান সাথে সাথে দৌড়ে এসে মেশিনের ডিসপ্লের দিকে তাকাল। লু ফেংও ডিসপ্লের দিকে তাকাল, যেহেতু সে এখন কতটা শক্তিশালী সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। মেশিনটি একটি পরিষ্কার সংখ্যা প্রদর্শন করেছে, 3109 কেজি। 3109 কেজি! জিয়াং নিয়ান একটা গভীর শ্বাস নিয়ে লু ফেংয়ের দিকে ফিরল যেন সে একটা দানব। লু ফেংও এই সংখ্যায় অবাক হয়েছিলেন, তার শক্তি এত বেড়েছে। প্রত্যাশিত ফাইটার পরীক্ষার সময় আমি প্রায় 1100 কেজি ছিলাম। যখন আমি আমার জেনেটিক এনার্জি ট্রেনিং করি তখন আমার শক্তি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়, তাই সম্ভবত এটি প্রায় 1500 থেকে 1800 কেজি পর্যন্ত বেড়েছে। আমি জেগে ওঠার পরে আমার শরীর আরও শক্তিশালী হয়ে ওঠে এবং 3109 কেজিতে লাফিয়ে ওঠে। যখন থেকে তিনি জেগেছিলেন, লু ফেং তার শরীরের পরিবর্তন অনুভব করতে পারছিলেন, কিন্তু তা প্রকাশ করার জন্য তার কাছে স্পষ্ট সংখ্যা ছিল না। লু ফেং, আপনি আপনার জেনেটিক শক্তি প্রশিক্ষণে সফল হয়েছেন? জিয়াং নিয়ানকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ। সম্ভাব্য ফাইটার পরীক্ষার পর জেনেটিক এনার্জি প্রশিক্ষণে আমার প্রথম প্রচেষ্টা সফল হয়েছে, লু ফেং মাথা নাড়ল। জিয়াং নিয়ান হাততালি দেওয়া ছাড়া আর চিৎকার করে বলতে পারল না, হা হা, অবশেষে আমার ঝিয়ান অঞ্চলের ডোজো থেকে একজন সত্যিকারের প্রতিভাবান ব্যক্তি বেরিয়ে এসেছে। জেনেটিক এনার্জি প্রশিক্ষণে প্রথমবার তার শক্তি 1100 কেজি থেকে 3100 কেজিতে পৌঁছেছে। তার শক্তি এতটা বেড়ে যাওয়ার জন্য সম্ভবত পুরো জিয়াননান শহরে এইরকম এক বা দুইজন জিনিয়াস আছে। আপনি যখন প্রথমবারের জন্য জেনেটিক শক্তি প্রশিক্ষণ শুরু করেন, এটি আপনার শরীরের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। যেহেতু আপনার শরীর আগে কখনো এর মতো কিছু শোষণ করেনি, তাই এটি কয়েক ডজন বছর ধরে ক্ষুধার্ত হয়েছে। তাই প্রথমবার আপনি এটি করেন, ফলাফল সবচেয়ে চমকপ্রদ। 2 বার থেকে শুরু করে এবং পরিবর্তনগুলি ছোট। নিজেকে উন্নত করার জন্য আপনাকে বছরের পর বছর প্রশিক্ষণের প্রয়োজন। এই প্রথম ট্রেনিং কারো ফিটনেস লেভেলও দেখায়। কিছু লোকের শক্তি 300 কেজি বৃদ্ধি পায়, যা স্বাভাবিক। গড় উপরে প্রায় 600 কেজি হবে। কেউ কেউ এমনকি 1000 কেজি বাড়ায়, যা ইতিমধ্যে অভিজাত হিসাবে বিবেচিত হয়েছিল। এবং লু ফেং 2000 কেজি বেড়েছে। এটাই সত্যিকারের প্রতিভা। লু ফেং, আসুন এবং আপনার গতি পরীক্ষা করুন। তারপরে আপনার প্রতিক্রিয়ার গতি পরীক্ষা করুন। জিয়াং নিয়ান, যেন তিনি এইমাত্র একটি রত্ন খুঁজে পেয়েছেন, এর ক্ষমতা পরীক্ষা করার জন্য অপেক্ষা করতে পারেননি। হ্যাঁ, প্রশিক্ষক। লু ফেংও কিছুটা উত্তেজিত ছিলেন। খুব শীঘ্রই ফলাফল বেরিয়ে আসে। শক্তি 3109 কেজি। গতি 5-8 মিলিসেকেন্ড। প্রতিক্রিয়ার গতি শিশু যোদ্ধার পূর্ণ পয়েন্ট মধ্যবর্তী যোদ্ধা চমৎকার। হাহা, আমার ঝিয়ান অঞ্চল থেকেও একটি দানব বেরিয়ে এসেছে। জিয়াং নিয়ান ফাইনাল গ্রেডের দিকে তাকাল। লু ফেং ভিতরে হাসতে পারল না। দানব স্তর? শুধুমাত্র লু ফেং জানতেন যে প্রথমবার জেনেটিক এনার্জি ট্রেনিং করার পর তার মুষ্টির শক্তি প্রায় 600 কেজি বেড়েছে। তিনি জাগ্রত হওয়ার পরেই তার শক্তি এই চমকপ্রদ পরিমাণে বাড়াতে সক্ষম হয়েছিল। যা হোক,
জিয়াং মিয়ান এটা ভাবতে পারেননি, যেহেতু জেনেটিক এনার্জি ট্রেনিং একজন সাধারণ যোদ্ধার সর্বোচ্চ শক্তি বৃদ্ধির কারণ। আপনার ফাইটার কমব্যাট পরীক্ষা শেষ করার পরে আপনার মতো প্রতিভাবানদের স্বাভাবিকভাবেই থান্ডার ডোজো, আন্ডারগ্রাউন্ড গ্যাং এবং অন্যান্য পরিবার দ্বারা তাড়ানো হবে। জিয়াং মিয়ান হেসেছিলেন। সেই সময়ে আপনি তাদের উদার অবস্থাকে লোভনীয় বলে মনে করতে পারেন। লু ফেং বুঝতে পেরেছিলেন, হ্যাঁ, জিয়াংনান শহরের 200 মিলিয়ন জনসংখ্যার মধ্যে যদি মাত্র 1 বা 2টি দানব দেখা যায়, তবে কে তাদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবে না? তাহলে আমি যদি আপনাকে এখন যোগ দিতে দেই, তাহলে কি আরও ভালো হয় না? প্রশিক্ষক জিয়াং মিয়ান হাসলেন। অবশ্যই, চিন্তা করার দরকার নেই। আমাদের অবস্থা মোটেও খারাপ না। একজন সাধারণ যোদ্ধা সাধারণত একটি ব্যক্তিগত ভিলা এবং 1 লক্ষ চীনা ডলার পায়। লু ফেং, আপনাকে আপনার টাকা দেখতে হবে। বর্ম অস্ত্র, গাইড বই এবং আরও কিছু বিশেষ অস্ত্রের পাশাপাশি শক্তিশালী যোদ্ধাদের কাছ থেকে শিক্ষার জন্য অর্থের প্রয়োজন। লু ফেং মাথা নাড়ল। আপনার মতো একজন প্রতিভাদের জন্য আমরা আপনাকে 20 মিলিয়ন ডলার সহ একটি ব্যক্তিগত ভিলা দেব। আপনাকে বর্ম এবং অস্ত্র এবং আপনার প্রয়োজনীয় সবকিছু কিনতে দিতে। একই সময়ে আমরা সীমার ডোজো আপনাকে বিনামূল্যে দাও ইন কৌশল, একটি লুকানো ব্লেড স্ক্রোল এবং একটি লুকানো তৎপরতার স্ক্রোল দেব। যতক্ষণ না এই তিনটির দাম 50 মিলিয়নের কম হবে, আমরা আপনাকে বিনামূল্যে দেব। যদি এটি 50 মিলিয়নের বেশি হয়, তবে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। লু ফেং গভীর শ্বাস নেওয়া ছাড়া সাহায্য করতে পারেনি। পবিত্র সাধারণ যোদ্ধা মাত্র 1 লাখ পান, অথচ তিনি পাচ্ছেন প্রায় 70 লাখ। যেহেতু ডেয়ার ইন কৌশল এবং ব্লেড এবং তৎপরতা গাইড যোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। লু ফেং, এই তিনটি জিনিস 50 মিলিয়নের বেশি হওয়া উচিত নয়। যাই হোক, যদি আপনি এগুলি অন্য জায়গা থেকে কিনে থাকেন তবে আপনি হয়তো 2 গুণ বেশি অর্থ প্রদান করতে পারেন। জিয়াং মিয়ান হাসলেন। ডোজো অফ লিমিটের যোদ্ধাদের নির্দিষ্ট স্ক্রোল কেনার সময় ছাড় রয়েছে। অবশ্যই, একটি নির্দিষ্ট স্তরের স্ক্রোল কিনতেও ডোজো অবদানের একটি অনুরূপ স্তরের প্রয়োজন। আপনার যদি অবদান না থাকে তবে আপনার কাছে টাকা থাকলেও আপনি স্ক্রোলগুলি পেতে পারবেন না। অবশ্যই, আপনার বিনামূল্যের উপহার কোনো ডোজো অবদানের জন্য জিজ্ঞাসা করবে না। লু ফেং বুঝতে পেরেছিলেন যে তাকে দেওয়া শর্তগুলি অত্যন্ত অসঙ্গত ছিল। জিনিয়াসদের প্রতি আমার ডোজো অফ লিমিটের শর্ত সবই একই। জিয়াং মিয়ান হাসলেন। সীমার ডোজোতে আপনি অন্য কমরেডদের সাহায্য পেতে পারেন। এবং আমাদের নেতা, শক্তিশালী যোদ্ধা হন, কখনো কখনো সত্যিকারের অভিজাতদের একটি গুচ্ছ শেখাবেন। লু ফেং এই যুগে বেশ কিছুদিন বেঁচে ছিলেন, তাই তিনি সীমার ডোজোর প্রভাবে স্পষ্ট ছিলেন। সীমার ডোজোতে যোগদান করা অবশ্যই একটি ভালো পছন্দ ছিল। ঠিক আছে, প্রশিক্ষক। আমি স্বীকার করি। লু ফেং মাথা নাড়ল। হাহা, জিয়াং মিয়ান হেসে উঠলেন। অবশ্যই, আমার অধিকার নেই আপনাকে অবিলম্বে সীমার ডোজোতে যোগ দেওয়ার। আপনার প্রতিভা যোদ্ধাদের গ্রহণ করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য সদর দফতরের প্রয়োজন। তিনি এটি বলার সাথে সাথে জিয়াং মিয়ান নিলেন পকেট থেকে একটা মুঠোফোন বের করে নিঃশব্দে বলল, হেডকোয়ার্টার, যা দিয়ে সেল ফোন ডায়াল করে দিল। একটু পরেই সেল ফোনের স্ক্রিনে একজন লোক হাজির। জিয়াং মিয়ান, কি খবর? পর্দার বুড়ো তাক ঝানো হেসে উঠল। আঙ্কেল বাই, জিয়াং মিয়ান উত্তেজিতভাবে বললেন, আমি আমার জিয়ান অঞ্চলে একজন প্রতিভাধর যোদ্ধা খুঁজে পেয়েছি। প্রথমবার জেনেটিক এনার্জি ট্রেনিং করার পর তার মুষ্টির শক্তি 2000 কেজি বেড়েছে। তার গতি 5-8 নস এবং তার প্রতিক্রিয়া গতি পরীক্ষা একটি মধ্যবর্তী যোদ্ধা পরীক্ষায় চমৎকার ছিল। নিঃসন্দেহে সে একজন দানব স্তরের প্রতিভা। উহু, বৃদ্ধ টাক প্রবীণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওর প্রথমবার এবং এতে তার শক্তি 2000 কেজি বেড়েছে? তার বয়স কত? আপনি যত বড় হবেন, লালন পালনের জন্য আপনার মূল্য তত কম হবে। 8 বছর বয়সী, জিয়াং মিয়ান উত্তর দিল।
কি মাত্র 8 বছর বয়স বৃদ্ধ টাক প্রবীণ হঠাৎ উঠে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, তাড়াতাড়ি কর এবং তাকে এখানে হেডকোয়ার্টারে নিয়ে যাও বাচ্চা। আমি অবিলম্বে এই বাচ্চার জন্য একটি পরীক্ষার আয়োজন করব। ঠিক আছে, আমি এক্ষুনি হেডকোয়ার্টারে যাব। জিয়াং নিয়ান ফোন রেখে হেসে লু ফেংয়ের দিকে ফিরে বললেন, লু ফেং, এখন আমার সাথে হেডকোয়ার্টারে এসো। হ্যাঁ, প্রশিক্ষক। প্রশিক্ষক, আমি ভূতের ফলক এবং সর্বুজ ঢালটি অস্ত্রের ঘরে ফিরিয়ে দেব। ঠিক যখন লু ফেং কথা বলছিলেন, জিয়াং নিয়ান লু ফেংয়ের দিকে টানছিলেন, কে ঘরের কথা চিন্তা করে, এটাকে মেঝেতে রেখে দিন। তাড়াতাড়ি, সময় নষ্ট করবেন না। তিনি এই কথা বলার সাথে সাথে জিয়াং নিয়ান লু ফেংকে টেনে নিয়ে সিডির দিকে ছুটে গেলেন। একই সময়ে জিয়াং নিয়ান আদেশ দিলেন, বুড়ো লি, আমার আজ হয়তো আর সময় নেই, তাই আজকের রাতের পাঠ বাতিল করুন। হ্যাঁ, প্রশিক্ষক, চাচালি মাথা নাড়লেন, এবং ঠিক যখন তিনি বললেন, জিয়াং নিয়ান এবং লু ফেং তার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আর ছিলেন না।